ডিভোর্সের পর আমার বোন আমাদের বাসায় এসে উঠল। ভাবলাম এবার হয়তো বোনটা একটু সুখে থাকবে, কিন্তু না, আমার সেই ধারণা ছিল পুরোপুরি ভুল। মাস পেরোতে না পেরোতেই বাড়ির পরিস্থিতি বদলে যেতে লাগলো। মার সাথে ইতির প্রায় কিছু না কিছু নিয়ে ঝামেলা হতে লাগলো। একটা মেয়ে তার এই চরম দুঃসময় নিজের মাকেই সবচেয়ে কাছে চায়, পাশে চায়। এই চাওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু আমার বোনের বেলায় হলো সম্পূর্ণ উল্টোটা। মা কেন যেন দিনকে দিন ওকে আর সহ্যই করতে পারছিল না। রোজই কিছু না কিছু নিয়ে ঝামেলা হতো। মার আচরণে ইতির চেয়ে বেশি অবাক হলাম আমি। অন্য কেউ হলে মানা যেত, কিন্তু নিজের মেয়ের এমন বিপদে মার এই আচরণ একেবারেই অপ্রত্যাশিত। ইতি রোজ রাতে দরজা বন্ধ করে কাঁদে। আমার সব ভাই বোনের মধ্যে এই বোনটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার জন্মের পর মার মধ্যে কিছুটা মানসিক সমস্যা দেখা দেয়। তখন ডাক্তার আমাকে মার থেকে দূরে দূরে রাখতে বলে। এই জন্য আমার সব কিছুই করতো ইতি। বলতে গেলে আমি ওর কাছেই বড় হয়েছি। মার আদর, স্নেহ, ভালোবাসা সব কিছু ওর কাছ থেকে পেয়েছি। তাই ওর প্রতিটা সুখে যেমন আমি বেশি সুখী হই, তেমনিভাবে ওর দুঃখগুলো আমাকে বেশি ছুঁয়ে দেয়। আমি নিজেও বেকার, সবে পড়াশোনা শেষ করেছি, এখনও চাকরি বাকরি কিছু পাইনি। বাপের ঘাড়ে বসে বসে খাচ্ছি। সংসারে কোনো পয়সা কড়ি দিতে পারছি না। এই জন্য তেমন কিছু করতে বা বলতেও পারছি না। বললেও সে কথা কেউ কানে তুলছে না। বেলা বাজে 9টা। 11টায় টিএসসিতে এক ভদ্রলোকের সাথে আমার দেখা করার কথা। অনলাইন ভিত্তিক একটা বিজনেস আছে তার। সেখানে কন্টেন্ট ডেভেলপার হিসেবে পার্ট টাইম একটা কাজ নিয়ে কথা হবে তার সাথে। সোজা কথাই কাজ আমি পারবো কিনা ভদ্রলোক সামনাসামনি তাই বাজিয়ে দেখতে চান আর কি। টিউশনি করে যা পাই তার প্রায় সবই আমার নিজের হাত খরচে চলে যায়। এখন থেকে বাড়তি কিছু টাকা দরকার ইতির জন্য। কিছু না পারি, মাসে মাসে অন্তত কিছু টাকা হাতে দিতে পারলেও ওর খুব কাজে আসবে। টাকার একটা আলাদা ক্ষমতা আছে। আব্বা 2য় শ্রেণীর একটা সরকারি চাকরি করতেন। অবসরে যাওয়ার পর মাসে মাসে সেখান থেকে কিছু টাকা আসে। সেই টাকার গ্রামে আমাদের কিছু জায়গা জমি আছে। তার ইজারা বাবদ যা পাই, এই দিয়েই কোনো মতে আমাদের সংসারটা চলে। পুরো মাসের বাজার খরচ, আব্বা মার ওষুধ খরচ এবং সংসারের অন্যান্য খরচ করে এই টাকা দিয়ে মাস কাবার হতে চায় না। মাস শেষে ধার দেনা করা লাগে, মুদি দোকানে বাকি পড়ে, পরের মাসের শুরুর দিকে তা শোধ করা হয়। মাস শেষে আবারও সেই বাকির ফিরিস্তি লম্বা হয়। এই চক্রটা দিনকে দিন বেড়েই চলেছে। কোনোভাবেই আর বের হতে পারছি না এখান থেকে। তারপর এখন সব জিন্সের যা দাম বেড়েছে, তাতে ইনকাম না করলে সংসার আর কোনোভাবেই চালানো যাবে না। এর মধ্যে হুট করে সংসারে অতিরিক্ত 2জন মানুষ স্থায়ী হওয়ার কারণে যদি কোনো অশান্তির সৃষ্টি হয়, তাহলে তাকে খুব বেশি অস্বাভাবিক ব্যাপারও বলা চলে না। ইতির মেয়েটা ছোট, বয়স 1 বছর 2 মাস। তার জন্য দুধ কেনা লাগে। মাসে মাসে দুধ কিনতেও অনেকগুলো টাকা দরকার। এসব সমস্যার একটাই সমাধান, সেটা হলো টাকা। এখন আমার একটা চাকরি দরকার। মাসে মাসে অনেকগুলো টাকা আসলে হয়তো অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু চাকরি তো আর মুখের কথা না যে চাইলাম আর পেয়ে গেলাম। চাকরির কয়েকটা পরীক্ষা দিয়েছি, এর মধ্যে প্রাইমারির ভাইভা আছে এই মাসে। বাড়িতে অবশ্য জানাইনি যে প্রাইমারির রিটেনে পাশ করেছি। এই চাকরিটা হয়ে যাওয়ার ভালো সম্ভাবনা আছে। কাপড় পরছিলাম, এমন সময় ইতি রুমে আসলো। আমি বললাম, কিছু বলবি আপা? ও বলল, না তেমন কিছু না। মুখে তেমন কিছু না বললে আমি বুঝতে পেরেছি কিছু একটা বলতেই এসেছে। আমি ঘুরে তাকালাম ওর দিকে। আমার চাঁদমুখী বোনটার মুখের দিকে তাকিয়ে বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। চেহারা সেই লাবণ্য আর নেই। মায়া মায়া চোখ দুটোর নিচে কেমন কালি পড়ে গেছে। কত রাজ্যে ঘুমায় না কে জানে। আমি ইতির কাঁধে হাত রেখে বললাম, আপা, রাত যখন খুব অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় তখন এতে ভয় পেতে হয় না, কারণ তার একটু পরেই সব অন্ধকার দূর করে সকালের আলো ফোটে। এখন আমরা যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, সে সমস্যা একদিন থাকবে না। আমি একটা চাকরি পেলেই আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি ইতির চোখে পানি মুছে দিলাম। ও আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। কি আশ্চর্য ব্যাপার! ছোটবেলায় কেউ আমাকে শক্ত কিছু বললে বা খেলায় না নিলে কিংবা কোনো কারণে দুঃখ পেলে আমি সোজা এসে আপার কোলে এভাবে ঝাঁপিয়ে পড়তাম। আদর দিয়ে, স্নেহ দিয়ে আপা আমার সব দুঃখ নিমিষেই ভুলিয়ে দিত। কিন্তু আমি ওর কোনো দুঃখই নিজের মধ্যে নিয়ে ওকে একটু ভালো রাখতে পারছি না। আমরা বড় হয়ে যাই কেন? ছেলেবেলায় ভালো ছিল। একজনের দুঃখ আর একজনের বুকে গিয়ে ঝেড়ে ফেলা যেত। মানিব্যাগে হাত দিয়ে দেখলাম 320 টাকা আছে। 250 টাকা ইতির হাতে গুঁজে দিয়ে বললাম, বাবুর জন্য দুধ কিনিস। একটা পার্ট টাইম কাজের কথাবার্তা বলতে টিএসসি যাচ্ছি, এখন দয়া করিস।
আমার এই বোনটা আমার চেয়ে 9 বছরের বড়, তবুও আমার সবচেয়ে ভালো বন্ধু, কাছের বন্ধু। ওর পরে আমার আর একটা বোন আছে, তার বিয়ে হয়েছে বাগেরহাটে, আমাদের থানার পাশে থানা মোল্লারহাটে। তার নাম সাথী। আমার ছোট একটা ভাই আছে, তার নাম শাকিল। ইন্টারমিডিয়েট পরীক্ষার পর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম বাসায় বসে। এক সন্ধ্যায় দেখলাম বাবার সাথে তার অফিস থেকে কয়েকজন লোক এলো। মা নাস্তা পানি জোগাড় করলো। খাওয়া দাওয়া শেষে মা আপাকে সাজিয়ে গুজিয়ে চা নিয়ে তাদের সামনে পাঠালো। এরা আসলে পাত্রী দেখতে এসেছিল, পাত্রও তাদের সাথে এসেছিল। দেখে তাদের পছন্দ হলো, আংটি পরিয়ে দিল। মুরব্বী গোছের এক লোক বলল, শুভ কাজে দেরি করে লাভ কি, আজই বরং আগ হয়ে যাক, পরে আয়োজন করে অনুষ্ঠান করা যাবে। এই লোকটা ছিল আব্বার অফিসের জিএম এবং সম্পর্কে পাত্রের খালু। এই লোকটাই আব্বার সাথে অফিসে বসে বিয়ের কথাবার্তা ঠিক করেছে। আমরা আর কিছুই জানতাম না, মা আর আব্বা শুধু জানতো সেই রাতেই কাজী ডেকে বিয়ে পড়ানো হলো। এর মধ্যে এদের কয়েকজন গিয়ে এলিফ্যান্ট রোড থেকে পয়নামার বাজার সদাই কিনে আনলো। ছেলের দুলাভাই গিয়ে ছেলের মা আর বোনকে নিয়ে আসলো। তারা সাথে করে কিছু অর্নামেন্টস নিয়ে এলো। চোখের সামনে ভোজবাজির মতো ঘটে গেল বিয়েটা। আমরা সব ভাই বোন মিলেই বিয়ের বিরোধিতা করলাম। বড় বোনের বিয়ে হবে এমন হুটহাট করে, বরকে চিনি না জানি না, তেমন কোনো খোঁজ খবরও নেওয়া হলো না। তাছাড়া কোনো আনন্দ উৎসব হবে না, এটা কিছুতেই মানা যায় না। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী পার্ট যদি দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।